আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নাহিদ ফাতেমা, সহকারী শিক্ষক, হাজীপুর হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আমার আরেকটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং। আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং এর দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করব। দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে অর্থায়নের উৎসের যে অভ্যন্তরীণ উৎসটা ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা অর্থায়নের উৎসের বহিস্থ তহবিল যেটা সেটা নিয়ে আলোচনা করব। যে অর্থায়নের উৎসের মধ্যে বহিস্থ তহবিলটাকে এবং বহিস্থ তহবিলের মধ্যে যে কয়টা ভাগ আছে, তাদের মধ্যে কি কি ধরনের ঋণগুলো আছে, আমরা সেই সম্পর্কে, যে তহবিল থেকে আমরা অর্থগুলো সংগ্রহ করি, আমরা সেই সম্পর্কে জানব। আচ্ছা দেখো, যে বহিস্থ তহবিলটাকে প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা নিজস্ব মূলধনের বাহিরে গিয়ে যখন অন্য কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না বাহ্যিক কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করে, তখন সেটা হচ্ছে কি বহিস্থ উৎস। যে প্রতিষ্ঠানের বাহির থেকে অর্থের সংস্থান করা হলে সেই তহবিলটাকে বলা হচ্ছে কি বহিস্থ তহবিল। দেখো, বহিস্থ তহবিলটা কি? বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, যেমন কি ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করার ব্যাপারটাকে বোঝায়। যে তুমি যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নাও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নাও অথবা গ্রাম্য কোনো মহাজনের কাছ থেকে ঋণ নাও, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি বহিস্থ তহবিল। এখন দেখো, বহিস্থ তহবিলটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। এগুলো কি কারণে করা হয়েছে? এগুলো হচ্ছে মেয়াদের ভিত্তিতে বহিস্থ তহবিলটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। স্বল্পমেয়াদী বলতে আমরা সাধারণত 1 বছর সময়টাকে বুঝে থাকি, যে যার সুযোগ সুবিধাগুলো 1 বছর সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, সেই ধরনের তহবিল থেকে যদি অর্থ সংগ্রহ করা হয় এরকম কোনো মেয়াদের ভিত্তিতে, তখন সেটা হচ্ছে কি স্বল্পমেয়াদী বহিস্থ তহবিল এর উৎস। আচ্ছা দেখো, স্বল্পমেয়াদী বহিস্থ তহবিলের উৎস সম্পর্কে আমরা একটু জানি। স্বল্পমেয়াদী বলতে 1 বছরের কম সময়কে বোঝানো হয়। একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয়ে থাকে, যা কিনা 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধ হয়। দেখো, স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা, আমরা এখন সুবিধাগুলো জানি যে স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধাগুলো কি। দেখো, প্রথমত হচ্ছে স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংস্থানের খরচ তুলনামূলক কি হবে, হয় সর্বোচ্চ হবে, না হয়তো কি হবে সর্বনিম্ন হবে। সর্বোচ্চ কিভাবে হবে? দেখো, যদি তুমি কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমার উচ্চ হারে ঋণের সুদ প্রদান করতে হবে। সেই জন্য স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে দেখা গেছে যে সুদের হারটা সর্বোচ্চ হতে পারে। আর সর্বনিম্ন কিভাবে হচ্ছে? সর্বনিম্ন হচ্ছে যদি তুমি ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ করে থাকো বা বাকিতে তুমি ক্রয় করে থাকো। যদি তোমার পণ্যটা তুমি বাকিতে ক্রয় করতে পারো, সেই ক্ষেত্রে তুমি পণ্যটা বিক্রয় করে তোমার লাভ যে টাকাটা পাবা তখন তুমি পরিশোধ করে দিতে পারবা। সেই ক্ষেত্রে তোমাকে কোনো ঋণও দিতে হচ্ছে না, সেই ক্ষেত্রে তোমার খরচটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে যে হয় সর্বোচ্চ হবে স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে, যে সুবিধাটা তুমি সর্বোচ্চ পাবা, না হয়তো সর্বনিম্ন হবে। তারপরে দেখো, দ্বিতীয় সুবিধাটা কি? স্বল্পমেয়াদী অর্থ আদান প্রদান প্রক্রিয়াটি হচ্ছে সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া। যে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তহবিলের চেয়ে তুমি যদি স্বল্পমেয়াদী তহবিল থেকে অর্থের সংস্থানটা করতে পারো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি সবচেয়ে সহজ এবং সরল একটি প্রক্রিয়া, যা কিনা খুব দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায়। তৃতীয় যে সুবিধাটা আমরা পাচ্ছি, দেখো, যেসব ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের চাহিদা 1 বছর সময়ের মধ্যে অতি দ্রুত পরিবর্তন হয়ে থাকে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন ও অর্থায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না। যে ধরনের পণ্যগুলো খুব দ্রুত পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে তুমি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারবে না। যেহেতু তুমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী তহবিল থেকে অর্থটা সংস্থান করা তোমার বোকামি হবে। কেননা সেই ক্ষেত্রে তোমার ঋণের সুদটা এবং ঋণের সুদের পরিমাণটা বেশি থাকবে, তোমার সময় অনেক বেশি হবে, সেই ক্ষেত্রে তোমার ব্যবসাটা লাভজনক হবে না। এই জন্য দেখা গেছে যে তোমার দ্রুত পরিবর্তনশীল কোনো পণ্যের ক্ষেত্রে তোমার স্বল্পমেয়াদী তহবিল থেকে অর্থ সংস্থান করাটা হবে বুদ্ধিমানের কাজ। তারপরে দেখো, স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটা হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক উৎস। এখন আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো সম্পর্কে জানবো।
দেখো, প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে প্রথমেই আছে প্রাপ্য বিল বাটাকরণ, তারপর হচ্ছে প্রদেয় বিল, তারপর হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, দেন হচ্ছে ক্ষুদ্র ঋণ। এখন আমরা প্রাপ্য বিল বাটাকরণ ব্যাপারটা একটু জেনে নিব। দেখো, যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিল দেয়, যেই দলিলটা কিনা উল্লেখ থাকবে যে নির্দিষ্ট মেয়াদে, মেয়াদটা হচ্ছে সেই ক্ষেত্রে 3 মাস। নির্দিষ্ট মেয়াদ বলতে প্রাপ্য বিলের মেয়াদটা সাধারণত 3 মাস থাকে। সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে সে যে পরিমাণ পণ্যটা ক্রয় করেছে সেই ক্রয়কৃত অর্থটা সে এই 3 মাস মেয়াদের মধ্যে পরিশোধ করবে। এই যে একটা লিখিত দলিল সে বিক্রেতাকে দিচ্ছে, এইটাই হচ্ছে কি প্রাপ্য বিল। দেখো, এই দলিলকে বিনিময় বিলও বলা হয়। বিক্রেতার কাছে এই বিলটি একটি প্রাপ্য বিল। এই বিলটা কিন্তু বিক্রেতার কাছে একটা প্রাপ্য বিল, যা কিনা ক্রেতা বাকিতে পণ্য ক্রয়ের জন্য বিক্রেতাকে দিচ্ছে, যে সে এখন অর্থটা পরিশোধ করতে পারছে না, সে নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণ পণ্যের জন্য অর্থ পরিশোধ করে দিবে। এই মর্মে যে বিলটা সে বিক্রেতাকে প্রদান করছে, এই বিলটাকে বলা হচ্ছে প্রাপ্য বিল। এবং এই প্রাপ্য বিলটা বিক্রেতা যে কোনো সময় ব্যাংকের কাছ থেকে ভাঙিয়ে সে তার টাকাটা আদায় করে নিতে পারে। সেই 3 মাস মেয়াদের আগে যদি বিক্রেতা এই বিলটি ব্যাংকের নিকট ভাঙিয়ে অর্থ নিয়ে থাকে, সেই ক্ষেত্রে তাকে একটা বাট্টার পরিমাণ দেয়া থাকে, ওই বাট্টা পরিমাণ টাকাটা কেটে রেখে বাকি টাকাটা তাকে ব্যাংক পরিশোধ করে দেবে। আর 3 মাস মেয়াদ উত্তীর্ণ হলে সে সম্পূর্ণ টাকাটাই তুলে ফেলতে পারবে। আচ্ছা দেখো, এখন হচ্ছে প্রদেয় বিল সম্পর্কে আমরা জানবো। দেখো, যেই বিলটা বিক্রেতার কাছে প্রাপ্য বিল, সেই বিলটাই কিন্তু ক্রেতার কাছে প্রদেয় বিল। কেননা ক্রেতা বিক্রেতাকে সেই বিলটা, যেই বিলটা দিচ্ছে, যে লিখিত দলিলটা সে দিচ্ছে যে 3 মাস মেয়াদের মধ্যে সে টাকাটা পরিশোধ করবে, এই লিখিত দলিলটা ক্রেতার কাছে হচ্ছে কি প্রদেয় বিল। দেখো, যা ক্রেতার দৃষ্টিতে হচ্ছে, যা বিক্রেতার দৃষ্টিতে প্রাপ্য বিল, তা হচ্ছে কি ক্রেতার দৃষ্টিতে প্রদেয় বিল। এটি একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য ব্যবসায় অর্থ সংস্থান হয়ে থাকে, কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদ সহ ফেরত দিতে হতো অর্থটা। আর এই সুবিধাটা সুদ যেন দিতে না হয়, সেই সুবিধাটা গ্রহণ করার জন্যই কিন্তু ক্রেতা বিক্রেতা এই প্রাপ্য বিল এবং প্রদেয় বিল ব্যবহার করে থাকে। আচ্ছা দেখো, এখন আমরা জানবো কি স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। দেখো, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া যায়, স্বল্প সময়ের মধ্যে। সেই ক্ষেত্রে তোমার দেখা গেছে যে জামানতবিহীন একটা ব্যাংক ঋণ তুমি সুবিধা পাবা। যে স্বল্প মেয়াদে মানে 1 বছর সময়ের মধ্যে যদি তুমি ঋণটা নাও, যে 1 বছর সময়ের মধ্যে তুমি পরিশোধ করে দিবা, সেই ক্ষেত্রে তোমাকে কোনো জামানত দিতে হবে না। কেননা তুমি যদি দীর্ঘ সময়ের জন্য নাও, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু জামানত দিতে হবে। তোমার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রেখে সে তোমাকে ঋণ গ্রহণ করতে হবে। কিন্তু তুমি যদি স্বল্প মেয়াদে ঋণ নিয়ে থাকো ব্যাংকের কাছ থেকে, সেই ক্ষেত্রে তোমাকে কোনো জামানত দিতে হচ্ছে না। তার মানে তুমি জামানতবিহীন একটা ঋণের সুবিধা পাচ্ছ স্বল্প মেয়াদে যদি তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকো। এবার দেখো, আমরা আরেকটা ঋণ সম্পর্কে জানি, সেটা হচ্ছে ব্যাংক অতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এটা হচ্ছে কি ব্যাংকে যে পরিমাণ টাকা তোমার জমা আছে তার চেয়ে অতিরিক্ত তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করতে পারবা। সেটা হচ্ছে কি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। যে ব্যাংকে তোমার ধরো 50,000 টাকা আছে, সেই ক্ষেত্রে তুমি 50,000 টাকার বেশি তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করতে পারবা। এইটার একটা লিমিটেশন ব্যাংক তোমাকে নির্ধারণ করে দিবে, যে যেই পরিমাণ তোমার জমা আছে তারা একটা অর্থ বরাদ্দ করে দিবে, যে এই পরিমাণ ঋণ তুমি গ্রহণ করতে পারবা। তোমার জমা টাকার ভিত্তিতে তুমি তাদের নির্দিষ্ট হার অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ তুমি ঋণ হিসেবে গ্রহণ করতে পারবে। তারপরে দেখো ক্ষুদ্র ঋণ। এই ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণটা হচ্ছে কি চলতি মূলধনের ক্ষেত্রে। চলতি মূলধনটা কি, যে তোমার ব্যবসায় দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয়, সেই মূলধনটাকে বলা হয় কিন্তু চলতি মূলধন। আর এই মূলধনের চলতি মূলধনের চাহিদাটা পূরণের জন্য তোমার ক্ষুদ্র ঋণটা গ্রহণ করা হয়। এবার দেখো, আমরা স্বল্পমেয়াদী ঋণে আমরা অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে সেগুলো সম্পর্কে জানি। এর মধ্যে কি কি আছে দেখো, বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন।
বাণিজ্যিক পত্রটাকে দেখো, কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বিক্রয় করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে। সাধারণত যে সকল ব্যক্তি সাময়িক সময়ের জন্য কিছু অব্যবহৃত অর্থ থাকে তারা শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে এই বাণিজ্যিক পত্র ক্রয় করে থাকে। যে কারবারি প্রতিষ্ঠানগুলো তাদের অর্থায়নের ক্ষেত্রে কি করে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অঙ্গীকারে আবদ্ধ হয় যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লাভ সহ তারা আসল অর্থটা ফেরত দিবে। এই মর্মে যে একটা পত্র তারা ব্যবহার করে থাকে এটাকে বলা হচ্ছে কি বাণিজ্যিক পত্র। এই বাণিজ্যিক পত্র ব্যবহার করে স্বল্প মেয়াদে অর্থ সংস্থান করা হয়ে থাকে। তারপরে দেখো, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। অনেক সময় দেখা গেছে যে ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু বিক্রেতা ক্রেতার কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে দেন তাকে তার কাছে মাল বিক্রয় করে। সেক্ষেত্রে বিক্রেতা একটা সুবিধা পাচ্ছে কি, ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকাটা গ্রহণ করে সে স্বল্প মেয়াদে অর্থ সংস্থান করে ফেলতে পারছে। তারপরে দেখো, মজুদ মাল বন্ধকীকরণ। মজুদ মাল বন্ধকীকরণও হচ্ছে আরেকটি স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। কেননা ধরো যে বছর শেষে তোমার কিছু পরিমাণ মাল মজুদ রয়ে গেছে, তোমার ঋণের প্রয়োজন, সেই ক্ষেত্রে তুমি তোমার সেই মজুদকৃত মালগুলো বন্ধক রেখে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে বা কোনো ব্যক্তির কাছে বন্ধক রেখে তুমি তো ঋণ গ্রহণ করতে পারো। সেই ক্ষেত্রে তোমার মজুদ মাল যতদিন তার কাছে বন্ধক থাকবে, যতদিন তুমি অর্থ পরিশোধ করতে না পারবা, সেই মালের উপর তুমি কোনো অধিকার খাটাতে পারবা না। যখন তোমার ঋণটা পরিশোধ করা হয়ে যাবে তখন তুমি তোমার মালটা তোমার দায়িত্বে বা তোমার অধিকারে নিতে পারো। তারপরে দেখো আছে কি গ্রাম্য মহাজন। বহুকাল পূর্বে গ্রামের বিত্তশালী ব্যক্তিরা কিন্তু গ্রামের দরিদ্র লোকদেরকে বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকতো বা অর্থের সংস্থান করে থাকতো। সেই ক্ষেত্রে কি হয়, তারা তাদের স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তির বিপরীতে তারা কিন্তু গ্রাম্য মহাজনেরা অর্থ দিয়ে, এবং যারা ঋণ গ্রহীতা আছে তারা যদি নির্দিষ্ট মেয়াদে সুদ সহ অর্থটা ফেরত দিতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু গ্রাম্য মহাজনেরা তাদের সম্পত্তিগুলো দখল করে। এটিও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অন্যতম উৎস। এবার দেখো আমরা মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে জানবো। মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যে কি কি আছে, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজারের প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে কি আন্তর্জাতিক তহবিল। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব ঋণের মাধ্যমে মেয়াদের মধ্যম মেয়াদের জন্য ঋণ প্রদান করে তা সাধারণত জামানতের বিপরীতেই দেয়া হয়। জামানত হিসেবে চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তিও ব্যবহারযোগ্য। আর মধ্যমেয়াদী অর্থায়নের সময়টাকে আমরা সাধারণত 1 বছর থেকে 5 বছর সময়ের মধ্যেই বুঝে থাকি, এবং এই সময়ের মধ্যে যে কোনো সম্পত্তি জামানতের ভিত্তিতেই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে থাকে। তারা মধ্যম একটা মেয়াদে জামানতের বিপরীতে ঋণ প্রদান করে। তারপরে দেখো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যেগুলো বিশেষ বিশেষ খাতের উন্নয়নের অর্থে স্বার্থে কাজ করে থাকে। দেখো যেমন হচ্ছে কি শিল্প ব্যাংক, তারা শিল্প কারখানা ঋণ প্রদানের সুবিধার্থে এই ধরনের বেশি ঋণ প্রদান করে কিন্তু শিল্প খাতে একটা ঋণ তাদের বরাদ্দ থাকে যা কিনা শিল্প প্রতিষ্ঠানগুলোকে তারা প্রদান করে থাকে। তারপর হচ্ছে কৃষি ব্যাংক, এদের কিন্তু একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি কৃষি খাতে তারা ঋণ প্রদান করবে বা কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্যই এই ব্যাংকটা প্রতিষ্ঠিত। যে বিশেষ বিশেষ খাতে উন্নয়নের সুবিধার্থে এই বিশেষ ব্যাংকগুলো বা বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তারপর হচ্ছে কি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, এরাও কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের ঋণ প্রদানের উদ্দেশ্যে গঠিত। তারপরে দেখো বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ও কর্মরত আছে যেগুলো কিনা ব্যবসায় ঋণ মধ্যমেয়াদী ঋণ প্রদান করে। যেমন দেখো উদাহরণস্বরূপ মাইডাস আছে, ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক আছে, এগুলো কিন্তু মধ্যমেয়াদে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। এগুলো কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো সরকারি কোনো প্রতিষ্ঠান নয়, বাট এগুলো কিন্তু বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তারপর দেখো মূলধনী বাজারের প্রতিষ্ঠান, বিভিন্ন প্রকার মূলধনী প্রতিষ্ঠান আছে যেমন কি বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থতা
প্রদানকারী প্রতিষ্ঠান এগুলো কিন্তু মধ্যমেয়াদে ঋণ প্রদান করে থাকে। তারপরে দেখো আমরা দীর্ঘমেয়াদী তহবিল সম্পর্কে জানবো। দীর্ঘমেয়াদী তহবিলের মধ্যে কি কি আছে? ঋণ আছে, ঋণপত্র আছে এবং লিজিং আছে। দেখো আমরা এখন ঋণ সম্পর্কে জানবো। যে কোনো প্রতিষ্ঠান সাধারণত মূল্যবান যন্ত্রপাতি, মেশিনারি, দালান কোঠা নির্মাণ, ক্রয়, জমি ক্রয় ইত্যাদি প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বড় অঙ্কের দীর্ঘ সময়ের জন্য জামানতের বিপরীতে ঋণ নিয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পত্তির পরিমাণ, অতীত ঋণ মূলন ও পরিশোধ বিষয়ক তথ্যাদি বিচার বিশ্লেষণ করেই দীর্ঘমেয়াদী ঋণটা প্রদান করে থাকে। যে প্রতিষ্ঠানের সুনামটা কেমন, প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে যে সম্পদের পরিমাণটা কেমন, অতীতে তাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি ছিল, তারপরে তারা অতীতে কোনো ঋণ নিয়েছে কিনা, সেই ঋণগুলো তারা যথাসময়ে পরিশোধ করতে পেরেছে কিনা, এই ধরনের তথ্যাদি বিচার বিশ্লেষণ করেই কিন্তু ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে। তারপরে দেখা আছে ঋণপত্র। ঋণপত্র বা ডিবেঞ্চার এই ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ কেটে কেটে ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। এটি ঋণপত্রটা হচ্ছে শেয়ারের একটি বিকল্প মাধ্যম। যে শেয়ার যেমন মূলধনের সংগ্রহের জন্য শেয়ার হচ্ছে কি, যে মূলধনের প্রতিষ্ঠানের মূলধনের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হচ্ছে কি শেয়ার। সেরকম ঋণপত্রটাও হচ্ছে কি ঋণ গ্রহণের জন্য যেই পরিমাণ মূলধনের প্রয়োজন হয় সেই মূলধনের পরিমাণটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে দেন ঋণপত্র বিক্রয় করা হয়। এক্ষেত্রে কি করা হবে, ঋণপত্রটা দেখো যে ঋণপত্রে কিন্তু একটা সুদের হার থাকে। যেহেতু এটা মূলধন সংগ্রহ করার জন্য ঋণপত্রটা ব্যবহার করা হচ্ছে, তার মানে যে ঋণপত্রটা ক্রয় করবে তাকে নির্দিষ্ট সময়ের পর পর একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে হবে এবং নির্দিষ্ট মেয়াদে সুদ আসল প্রদান করতে হবে। তারপরে দেখো আছে লিজিং। লিজিং ব্যাপারটা কি? লিজিং হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। লিজিং হচ্ছে যে তুমি কোনো সম্পত্তি ক্রয় করতে পারছো না, তোমার সেই পরিমাণ অর্থ নেই, সেই ক্ষেত্রে তুমি সেই সম্পদটা ব্যবহারের একটা অধিকার পাবা। তুমি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বা সরকারের কাছ থেকে, তো দেখা যাচ্ছে যে জমি তোমার কারখানা দেওয়ার জন্য অনেক বড় একটা জমির প্রয়োজন, সেই ক্ষেত্রে তুমি কি করছো, জমিটা ক্রয় করতে পারছো না, তোমার কাছে সেই পরিমাণ অর্থ নেই, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, জমিটাকে লিজ নিতে পারো। যদি জমিটা সরকারি হয় সেক্ষেত্রে তুমি সরকারের কাছ থেকে লিজ নিতে পারো, যদি কোনো ব্যক্তির হয় সেক্ষেত্রে তুমি ব্যক্তির কাছ থেকে লিজ নিতে পারো। তাকে কি করতে হবে, নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মেয়াদ পর পর তাকে সুদ হিসেবে একটা টাকা প্রদান করতে হবে অথবা একটা ভাড়া প্রদান করতে হবে নির্দিষ্ট মেয়াদ পর পর। অথবা তুমি কোনো ফটোকপি মেশিন ব্যবহার করবে, তোমার সেই পরিমাণ টাকা নেই যে তুমি ফটোকপি একটা মেশিন ক্রয় করবে, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে একটা মেশিন ভাড়া নিতে পারো, যা কিনা তুমি নির্দিষ্ট মেয়াদের জন্য ভাড়া নেবে এবং এই সময়ের মধ্যে তুমি তাকে একটা ভাড়া প্রদান করবে বা সুদ প্রদান করবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি লিজিং। লিজিং হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিলের একটি অন্যতম পদ্ধতি এবং অভিনব পদ্ধতি। আচ্ছা দেখো, যে তহবিল বহিস্থ তহবিলের মধ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনটি মেয়াদের ভিত্তিতে আমরা অর্থায়নের উৎসগুলো সম্পর্কে জানলাম। আশা করি যে তোমরা সবাই অর্থায়নের বহিস্থ তহবিল ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কাছে কোনো টপিকে কোনো সমস্যা মনে হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আগামী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।